ঠোঁটে চুমু খেলে কি পাপ হয় পরাণ ভাই? তুষির কথায় পরাণ রক্তিম চোখে তুষির দিকে দৃষ্টিপাত করলো। রাগান্বিত হয়ে বলল, তোকে এসব কথা শেখায় কে? আমাকে শেখানো লাগে না, তোমার ঠোঁট দেখলেই আমার ভিতর থেকে কথাগুলো চলে আসে। তোর মতো অসভ্য আর নির্লজ্জ মেয়ে দুটো দেখিনি। সে আমি অসভ্য হই আর ভালো হই, আমি তো তোমারই, তাই না? বলো, এখন বলো, ঠোঁটে চুমু খেলে পাপ হয় নাকি? হ্যাঁ হয়। তাহলে আজ থেকে আমি তোমার মতো সিগারেট খাবো, তাহলে আমার আর পাপ হবে না। তোমার ঠোঁটে চুমু খাওয়ার নেশাটা আমার কেটে যাবে। তোকে কেন আমি আমার ঠোঁটে চুমু খেতে দেব? তোকে ধরতে গেলেই পালিয়ে যাস। এবার আর পালাবো না, একবার দিয়েই দেখো। তুষির কথায় পরাণ তুষিকে ধরতে যাবে, তখনই তুষি হাওয়ায় মিলিয়ে গেল। পরাণের মুখশ্রী পেয়ে ঘাম গড়িয়ে পড়েছে। সে ধরফড়িয়ে উঠে বসলো। পুরো ঘরটা পর্যবেক্ষণ করলো। ঘরের কোথাও তুষি নেই। মুহূর্তের মধ্যে পরাণের মনটা বিষাদে ছেয়ে গেল। বুকের মধ্যে হাহাকারের মিছিল শুরু হলো। আজ 3 মাস হয়ে গেল পরাণ তুষির কোনো খোঁজ পায়নি। রেহানাকেও বলেও একটা শব্দ মুখ দিয়ে বের করেনি। কারো জীবন থেমে থাকেনি, সবাই আগের মতো জীবন যাপন করতে ব্যস্ত। কিন্তু থেমে গিয়েছে একটি মানুষের হৃদয়, সেটা হলো পরাণ। এখন সে রোজ নিয়ম করে 3 বেলা সিগারেট খায়, মাঝে মধ্যে মদ্যপান করতেও দ্বিধাবোধ করে না। তুষির পছন্দের ঠোঁটটা ধীরে ধীরে সৌন্দর্য হারিয়ে ফেলেছে। তুষি তার দেওয়া কথা রাখেনি। পরাণও তার শখের জীবন পুরাইতে পুরাইতে ছাই করে দিল। ছেলের অধপতন দেখে মাহবুব রেহানাকে বুঝিয়েছে, তবুও রেহানার মন গলেনি। তার এক কথা, নিজের বাড়ির আশ্রিতা মেয়েকে সে কিছুতেই বাড়ির বউ হিসেবে মেনে নিবে না। পরাণ কেমন জানি শান্ত হয়ে গিয়েছে। আগের মতো পাগলামি করে না, সারাদিন চুপচাপ থাকে, প্রয়োজন ছাড়া কথা বলে না, একদম জীবিত লাশের মতো। তাকে দেখে যে কারো অন্তরাত্মা কেঁপে উঠবে। রায়ার শখের ফুলদানিটা তুষির হাত থেকে ভেঙে পড়ে গেল। তা দেখে ভয়ে তুষির শরীর থরথর করে কাঁপতে লাগলো। তখনই রিয়া দৌড়ে এসে তুষিকে সরিয়ে দিয়ে নিজের তুষির জায়গায় দাঁড়ালো। তবুও তুষির শেষ রক্ষা হলো না। রায়া এসে তুষির চুলের মুঠি ধরল। তুষি ব্যথায় কুকরিয়ে উঠল। রিয়া রাগান্বিত হয়ে বলল, তুমি ওকে মারছো কেন আপু? তুষির কোনো দোষ নেই। আমি তোমার ফুলদানিটা ভেঙেছি। মারতে হলে তুমি আমাকে মারো। আমার ভুলের শাস্তি কেন তুমি তুষিকে দিচ্ছ? তুই কবে থেকে তুষির চামচা হয়ে গেলি রে? আগে তো তুষিকে দুই চোখে সহ্য করতে পারতি না, ইদানিং তুষির প্রতি তোর দরদ উতলে পড়ছে, তাই না রে? তোর কি মনে হয় আমি দেখিনি ফুলদানিটা তুষি ভেঙেছে? তুষির হয়ে সাফাই গাইতে এসেছিস। আজকে এই মেয়েকে আমি মেরেই ফেলবো। সামান্য কাছের লোক হয়ে নিজেকে কি মনে করে ও? আমার শখের ফুলদানিটা ভেঙে ফেললো, এত বড় সাহস! রায়ার কথায় তুষি ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসতে শুরু করলো। সে যতই ভুল করতে কম চায়, ভুলগুলো ততই তার সামনে এসে হাজির হয়। কালকের মারের ব্যথাটা এখনো শরীর থেকে যায়নি। আজকে মার খেলে নির্ঘাত সে মারা যাবে। তুষি কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমি ইচ্ছে করে আপনার ফুলদানি ফেলিনি আপু, ঘর মুছতে গিয়ে কিভাবে যে হাত লেগে পড়ে গেল সেটা আমি বুঝতে পারিনি। এবারের মতো আমাকে মাফ করে দিন, আমি এরপর থেকে আরো সতর্ক হয়ে কাজ করব। তখনই রেনু এসে তুষির গালে থাপ্পড় বসিয়ে দিল। রেনুকে দেখে রায়া আরো হিংস্র হয়ে উঠল। বজ্রকণ্ঠে বলল, একটা দিলে কেন? একটা দিলে কেন মা? আরো কয়টা লাগিয়ে দাও। অসভ্য মেয়ে, একে তো ফুলদানি ভেঙেছে, আবার বড় বড় কথা বলছে। আমার ভুল হয়ে গেছে বড় মা, আমি আর এমন ভুল জীবনেও করব না। আল্লাহর দোহাই লাগে, আজকে আমাকে মারবেন না। আজ আমাকে মারলে আমি মরেই যাব। তুষির কথা শেষ হওয়ার সাথে সাথেই রুহি এসে তুষির হাত ধরে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে গেল। সেখানে ঝর্ণা ছেড়ে দিয়ে বলল, তুই আমাদের মারতে নিষেধ করেছিস, আমরা তোকে মারবো না। টানা 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকবি। গলা দিয়ে একটা আওয়াজ বের হলে আমার থেকে খারাপ কেউ হবে না। কথাগুলো বলেই রুহি দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। তুষি চিৎকার দিয়ে বলল, আমাকে ছেড়ে দাও, আমার পরাণ ভাই আসলে তোমাদের সবাইকে মেরে ফেলবে, একজন কেউ বাঁচতে দিবে না। আমার পরাণ ভাই কিছুতেই তার তুষির কষ্ট সহ্য করবে না। তোমরা ভাবতেও পারছো না পরাণ ভাই সব কিছু জানলে পরিস্থিতি কতটা ভয়াবহ হবে।
এই যে পরাণ ভাই করে জীবন দিচ্ছিস, এই 6 মাসে পরাণ কেন কোনো টরান ভাইও তোর খোঁজ নিতে আসেনি। এতটাই ভালোবাসি তোকে তোর পরাণ ভাই। তুষি কান্নায় ভেঙে পড়ল। সত্যি তো, তার পরাণ ভাই কি তাকে ভালোবাসে না? তাকে যদি ভালোই বাসতো তাহলে তার খোঁজ এতদিন কেন নিল না? তার মামুনি কি তার পরাণ ভাইকে সবকিছুই বলে দিয়েছে? তার পরাণ ভাই নিশ্চয়ই তাকে ঘৃণা করছে। না না, তার পরাণ ভাই তাকে ঘৃণা করতেই পারে না। তুষি চিৎকার দিয়ে বলল, পরাণ ভাই ঠিক আসবে, দেখো, এসে তোমাদের থেকে আমাকে ছিনিয়ে নিয়ে যাবে। তোর পরাণ ভাই আসলেই বুঝি আমরা দিয়ে দিব। তোকে 2 লক্ষ টাকা দিয়ে কিনেছি। আগে আমাদের 2 লক্ষ টাকা উসুল হবে, তারপর তোকে যেতে দিব। এর আগে 1 পাও নড়তে দিব না। আমি এই জন্যই তোমাদের বাসায় টিকে আছি। তোমরা যে অমানুষ, তোমাদের বাসায় কোনো কাজের মেয়েই টিকবে না। তুষির কথা জ্বলে উঠল রায়া। তুষিকে মারার জন্য এগিয়ে আসতেই রিয়া রায়ার হাত ধরল। একটা শাস্তি মেয়েটা ভোগ করছে, একবারেই মেরে ফেলবে নাকি? তুষি তো ঠিকই বলেছে, আমাদের ব্যবহারের জন্য কোনো কাজের লোক আমাদের বাসায় টিকে না। তুষির মামুনিকে টাকার লোভ দেখিয়ে তুষিকে নিয়ে আসতে পারছো, এত অত্যাচার করছো। ওর মামুনির টাকা নিয়ে এসে যদি বলে, এই নাও তোমাদের টাকা, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও, তখন কাজের লোক কোথায় পাবে? তাই বলছি, যা করবে সীমার মধ্যে থেকে করবে, সীমা লঙ্ঘন করো না, দেখবে মশাও বাঘে পরিণত হয়ে যাবে। রিয়ার কথায় দমে যায় রায়া। রুহি ও রায়া অবাক নয়নে রিয়ার দিকে তাকিয়ে আছে। তাদের ছোট বোনটা এতটা তুষিভক্ত হয়ে গেল কিভাবে? সেটা দুজনের মাথায় আসছে না। দুজন রাগে হনহন করে রুম থেকে বের হয়ে গেল। পরাণ বিছানায় শুয়ে 3য় নাম্বার সিগারেটটা ধরালো। ভেতরটা পুড়তে পুড়তে কয়লা হয়ে যাচ্ছে, তবুও প্রিয় মানুষকে খুঁজে পাচ্ছে না। মৃত মানুষ মরে গেলে সেই শোক সামলিয়ে উঠে যায়, কিন্তু জীবিত মানুষ হারিয়ে গেলে সেই শোক কিভাবে সামলাবে পরাণ? দু চোখ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ছে। ফোন হাতে নিতে তুষির হাস্যোজ্জ্বল মুখশ্রী ভেসে উঠল। ভিতরের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। না পাওয়ার শূন্যতায় ভেতরটা দম বন্ধ হয়ে মারা যেতে চাইছে। বেঁচে থাকতে কি তুষির দেখা পাবে না সে? কথাগুলো ভাবতেই বুকটা ভারী হয়ে আসলো পরাণের। তোর চুমু খাওয়ার জিনিস দেখা যায় তুষি? রিয়ার কথায় তুষির সামনের দিকে দৃষ্টিপাত করতেই তুষির হৃদস্পন্দনের গতিবেগ বেড়ে যায়। কতগুলো প্রহর অপেক্ষা করছে এই মানুষটাকে এক নজর দেখার জন্য, কিন্তু পরাণের হাতে সিগারেট দেখেই তুষির মস্তিষ্ক টকবক করে উঠল। সে রাস্তার মাঝখানে দিয়ে উন্মাদের মতো পরাণের কাছে ছুটে গেল। পরাণ সিগারেটটা ঠোঁটে চেপে ধরবে, এমন সময় তুষি সিগারেটটা কেড়ে নিয়ে সিগারেটের জ্বলন্ত আগুন পরাণের ঠোঁটে চেপে ধরল। আকস্মিক ঘটনায় পরাণ রেগে সামনে থাকা ব্যক্তিকে কিছু বলতে যাবে, তখনই তার সমস্ত ধরনই থেমে যায়। রক্তিম চোখে তুষি পরাণের দিকে দৃষ্টিপাত করে আসছে। দোকানি এসে পরাণকে বলল, এই নাও বাবা তোমার চা। তুষি চাটা পরাণের ডান হাতে ফেলে দিল। পরাণ ব্যথায় কুকড়িয়ে উঠল। তুষি সত্যি তার সামনে আসছে কিনা সেটা দেখার জন্য ব্যথাকে উপেক্ষা করে একা হাতে তুষির গালে স্পর্শ করলো। সাথে সাথেই তুষি ঝাড়া দিয়ে হাত সরিয়ে দিল। পরাণ উপলব্ধি করতে পারছে এটা তার ভ্রম নয়, তুষি সত্যি সত্যি তার সামনে দাঁড়িয়ে আছে। পরাণের আঁখি যুগল টলমল করছে। গভীর আলিঙ্গনে তুষিকে শুইয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু তুষিকে শুইয়ে দেওয়ার অধিকার এখনো তার হয়নি। আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। পরাণকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, তোমার এতটা অধপতন হয়ে গেছে পরাণ ভাই? তোমাকে আমি কি বলেছিলাম? তুমি আমার ইচ্ছের মূল্য দিলে না। টাকা পয়সা হয়ে গেলে মানুষ বুঝি এভাবেই বদলে যায়? আমারই ভুল হয়েছে। মামুনির সাথে চুক্তি করেছিলাম তোমার সাথে প্রেমের অভিনয় করব, তারপর তোমাকে দেশে আসতে বাধ্য করব। প্রেমের অভিনয় করতে গিয়ে কখন যে তা ভালোবাসায় পরিণত হয়ে গেল সেটা ঘুণাক্ষরেও টের পেলাম না। আমি অভিনয় করতে গিয়ে ভালোবাসার কাছে হেরে গেলাম, আর তুমি সব সত্যিটা শুনে বদলে গেলে। একটাবার আমার বোঝার চেষ্টা করলে না, জানতে চাইলে না আমি বেঁচে আছি নাকি মরে গিয়েছি। তোমরা ছেলেরা এমনই হও জানো, আমারই ভুল। আমি তো তোমাদের বাড়ির আশ্রিতা ছিলাম, যার কোনো টাকা পয়সা নেই। সেই মেয়েকে কেন তোমার মতো টাকা পয়সাওয়ালা ছেলে বিয়ে করবে? তোমাকে বলেছিলাম আমি তোমার হই বা না হই, তুমি তোমার ঠোঁটটাকে আগলে রেখো, সেটা আমার ভীষণ প্রিয়। কিন্তু তুমি কি করলে? নিকোটিন দিয়ে ঠোঁটটাকে ধ্বংস করে দিচ্ছ। আমি ভুল কিছু বলে থাকলে মাফ করে দিবে।
আমি তো আর তোমার বউ না যে তোমার উপরে এত অধিকার দেখাবো। এখনো ঠোঁটটা সতেজ আছে, নষ্ট হতে দিও না। আমার তোমার উপরে আর কোনো অধিকার নেই, কিন্তু তুমি আমার পছন্দের জিনিসটা নষ্ট করে দিয়েছো দেখে আমার সমস্ত শরীর জ্বলে যাচ্ছে। কথাগুলো বলেই দু হাতে পরাণের চুলগুলো টেনে ধরলো। পরাণ মুখ দিয়ে একটা শব্দও বের করছে না। তা দেখে রিয়ার চোখ বড় বড় হয়ে গেল। তুষি ছাড়া আমাদের বাসায় যেতে হবে, তোর জন্য মার খেতে পারবো না। রিয়ার কথায় পরাণ তুষির হাত নিজের হাতের মধ্যে পুড়ে নিল। রাগান্বিত হয়ে বলল, আমার তুষি আপনার সাথে যাবে না। আমি কেন যাব না? তোমার মা আমাকে 2 লক্ষ টাকা দিয়ে তাদের বাড়ির কাজের লোক হিসাবে বেচে দিয়েছে। তাতে টাকা এতটা সস্তা এসে গিয়েছে নাকি? আমি তোমার সাথে যাব না। আমার তুষিও এতটা সস্তা এসে যায়নি। তাদের 2 লক্ষ টাকা আমি ফিরিয়ে দেব। তারা যেন এসে টাকাগুলো আমার থেকে বুঝিয়ে নিয়ে যায়। তোমার মায়ের অভিশাপ নিয়ে সারা জীবন পার করতে পারবো না। তোমাদের বাসার লবণ খেয়েছি, তোমার মাকে কষ্ট দিয়ে ওই বাড়িতে ফিরে যেতে চাই না। বেশি কথা বললে তুই ঠোঁটে চুমু খাওয়ার আগে আমি এখনই রাস্তায় দাঁড়িয়ে তোর ঠোঁটে চুমু খাবো, বুঝতে পেরেছিস? তুষির চোখগুলো বড় বড় হয়ে গেল। তার পরাণ ভাই এমন কথা বলতে পারে, এটা তার ধারণার বাইরে ছিল। তুষিকে অবাক করে দিয়ে পরাণ তুষিকে কোলে তুলে নিল। একটা গাড়ি ডেকে উঠে বসলো। রিয়া হা হয়ে তাকিয়ে আছে। সে একটুও ভয় পাচ্ছে, কিন্তু আনন্দ লাগছে। কত সাধনা করে পরাণের কাছে তুষিকে নিয়ে আসতে হয়েছে। দুটি প্রেমিক যুগলকে এক করতে পেরেছে, এতেই তার শান্তি। রিয়া বাসায় চলে গেল। তুষি ছটফট করছে। পরাণ রক্তিম চোখে তাকালো। পরাণের দৃষ্টি দেখে সমস্ত তেজ নেতিয়ে গেল তুষির। পরাণ বাসায় আসতেই রেহেনা এগিয়ে আসলো। তুষি, তুই আমাকে মাফ করে দিস। আমার জন্য আমার ছেলেটা অনেক কষ্ট পেয়েছে। আমি বুঝতেছি তুই আমার ছেলের সুখ শান্তি। আমি চাই তুই আমার ছেলেকে আগের মতো করে দে, আর আমার ছেলের বউ হবি তুষি। এমন আদুরে কথায় তুষির ভীষণ কান্না পেল। সে মাথা নুইয়ে কান্না করছে। রেহেনা তুষিকে বুকে আগলে নিয়ে বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। ওরা বাসা বদলেছে মামুনি। আমি তোকে পরাণে বউ বানাতে চাই। তুই আমার ছেলে বউ হবি। তুমি মন থেকে বললে হব। বিকেলে ঘরোয়াভাবে তোদের বিয়ে হবে। এখন গিয়ে বিশ্রাম কর। আমি তাদের টাকা তাদের ফিরিয়ে দিয়ে এসেছি। দিয়ে আমাকে সাহায্য না করলে এত কিছু করতে পারতাম না। তুষি মনে মনে রিয়াকে কৃতজ্ঞতা প্রকাশ করলো। পরাণ বিদেশ থেকে তুষির জন্য লাল টুকটুকে শাড়ি নিয়ে এসেছিল, সাথে অনেকগুলো গহনা। সেগুলো পরেই তুষি কবুল বলে পরাণকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করলো। বাড়িতে আজ আনন্দের মেলা বসেছে। বিনুও তুষির থেকে মাপ চেয়েছে। মাপ করাতেও অদ্ভুত এক শান্তি আছে, যে শান্তি তুষি অনুভব করতে পারছে। সময়ের সাথে রাত গভীর হতে শুরু করেছে। তুষিকে পরাণের ঘরে বসিয়ে দেওয়া হয়েছে। রাত 12টায় পরাণ নিজের ঘরে আসলো। তুষির পাশে বসে বলল, আমাকে যে এত কষ্ট দিলি, এখন তোর কি শাস্তি হওয়া উচিত বল? ভেবেছি এসেই তোকে দেখব আর আমার ঘরের বউ বানাবো। তুই আমার ঠোঁটে চুমু খাবি, সব কিছু এক নিমেষেই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলি। তুষি কোনো কথা না বলে রাগান্বিত হয়ে শুয়ে পড়ল। পরাণ বিছানায় উঠে বসলো। তুষির হাতে হাত রাখতেই তুষি হাত সরিয়ে দিল। পরাণ তুষিকে টেনে তুলল। তুষি হাত সরাতে গিয়ে আচমকা পরাণের গালে থাপ্পড় বসে গেল। আকস্মিক ঘটনায় তুষি চোখ বড় করে পরাণের দিকে দৃষ্টিপাত করলো। পরাণ অভিমানী দৃষ্টিতে তাকিয়ে আছে তুষির দিকে। সে নিজ থেকেই হাত সরিয়ে নিল। তারপরে নিঃশব্দে শুয়ে পড়ল। তুষির ভিতরের ঝড় বয়ে যাচ্ছে। সে কিভাবে তার পরাণ ভাইকে আঘাত করলো। মরে যেতে ইচ্ছে করছে তার। সেও পরাণের বিপরীতে পাশে শুয়ে পড়ল। একটু পরে আদুরে বিড়ালের মতো পরাণকে জড়িয়ে দিয়ে নিঃশব্দে কান্না করতে লাগলো। পরাণ হাত সরিয়ে দিতে চাইলে তুষি আরো শক্ত করে আঁকড়ে ধরল। পরাণ বিরক্ত হয়ে বলল, এতক্ষণ আঘাত দিয়ে মরা কান্না জড়েছিস, জানিস না তোর কষ্ট আমার সহ্য হয় না? আমি ভিতর থেকে শেষ হয়ে যাই। আমাকে মাফ করে দাও পরাণ ভাই, আমি তোমাকে মারতে চাইনি। তুমি সিগারেট খাও এটা আমি মেনে নিতেই পারিনি। কেন জানি খুব রাগ হচ্ছে, সাথে বিরক্ত হচ্ছি। চুমু খাওয়ার মানুষ না থাকলে সিগারেট খেয়েই শান্ত থাকতে হয়।
তাহলে আমি কি মরে গিয়েছি? কালকেই চলে যাব। তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না। কথাগুলো বলেই তুষি সরে যাচ্ছিল। পরাণ তড়িৎ গতিতে সামনের দিকে ঘুরে তুষিকে বুকের শান্তি মিলিয়ে নিল। তুই নিয়মিত চুমু খেলে আমি আর সিগারেট খাবো না। যে ঠোঁটে সিগারেট খেয়েছো সেই ঠোঁটে আমি জীবনেও চুমু খাবো না। চুমুর লোভ দেখিয়ে আমাকে বিদেশ থেকে দেশে নিয়ে এসেছিস, আমি তো চুমু খাবোই। কথাগুলো বলেই তুষির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল পরাণ। তোকে অনেক ভালোবাসি তোষি। তুই আমায় রেখে চলে গেলে আমার নিশ্চিত মৃত্যু হবে, বাঁচতে পারবো না। যেই ঠোঁটে তোর ছোঁয়া পেয়েছি সেই ঠোঁটে আর কোনোদিন মাদক উঠবে না, কথা দিলাম তোকে। তুই শুধু আমাকে ছেড়ে যাস না। আমি ছেড়েও যাব না, সিগারেটও খেতে দিব না। তোমার ঠোঁট শুধু আমার, চুমুও আমার, শুধু আমি খাবো। কথাগুলো বলেই পরাণের ঠোঁটে চুমু খেলো। পরাণ তুষিকে নিজের বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরলো। কত সাধ্য সাধনা করে দুটির প্রেমিক হৃদয় এক হলো। সেখানে আছে শুধু ভালোবাসা আর ভালোবাসা। তাদের ভালোবাসা দেখে চন্দ্রও লজ্জায় মুখ লুকিয়ে ফেললো।